নির্বাচন পাল্টে যাওয়া বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর সবচাইতে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই নির্বাচন কবে হবে, কিভাবে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে এসছে, অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা আসলে ভালো কিছু প্রত্যাশা করতে যাচ্ছি কিনা, সেই সব কিছু নিয়ে আসলে অনেক ধরনের প্রত্যাশা মানুষের রয়েছে। এবং সেই সাথে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেই অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখ আসলে আমরা শুনতে পেয়েছি, এবং সেটি 2025-এর শেষে কিংবা 2026-এর শুরুর দিকে হলেও সেই তারিখ নিয়েও আসলে এক ধরনের দোলাচল রয়েছে। সেটি দুটি সময় আসলে বলা হয়েছে, অর্থাৎ কোনো একটি তারিখ এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি। সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কতখানি খুশি কিংবা কতখানি বেজার, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। নির্বাচনী রোডম্যাপ ও রাজনৈতিক বাস্তবতা, এই নিয়ে আজকের জেডএসআর নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ, এবং আছেন ফয়েজ আহমদ, সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করি। এই যে আমরা বলছি আসলে নির্বাচনী নিয়ে এক ধরনের আশা আশঙ্কার দোলাচল আছে, এবং প্রধান উপদেষ্টা তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য অনুযায়ী 2025-এর শেষে কিংবা 26-এর জুনের মধ্যে প্রথমার্ধে আর কি এই নির্বাচন হতে পারে। অর্থাৎ এখানেও দুটি সময় আছে। আপনারা হয়তো খুব সুস্পষ্টভাবে একটি রোডম্যাপ চেয়েছিলেন, কিংবা রাজনৈতিক দলগুলো আসলে সেটি প্রত্যাশা করছে। সেটি নিয়ে আপনারা কতখানি খুশি আছেন, নাকি বর্তমান বাস্তবতা আপনারা খুব দ্রুত একটি নির্বাচন চাইছেন? প্রথমেই আপনাকে শুভেচ্ছা, দেশ টিভির দর্শকদেরকে শুভেচ্ছা। আমাদের আলোচক প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সহকারী সচিব, তাকে ধন্যবাদ জানাই। আর আপনার যে প্রোগ্রামের শিরোনাম নির্বাচনী রোডম্যাপ ও রাজনৈতিক বাস্তবতা, সেইটাও সঠিক একটা সময়োপযোগী বিষয়, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর নির্বাচনের রোডম্যাপ নিয়ে হ্যাঁ, আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরাও শুরু থেকে বলছিলাম যে অন্তত পক্ষে একেবারেই একটা পরিপূর্ণ, একেবারেই একটা রিজিড রোডম্যাপ না হলেও প্রাথমিকভাবে একটা ধারণা সরকারের পক্ষ থেকে আসা দরকার। কারণ আপনি একরকমের বুঝলেও অন্য অনেকের মানুষের এই ধরনের যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, নানান ধরনের পর্যবেক্ষণ থাকে, নানান ধরনের সন্দেহ সংশয় থাকে, এবং বিশেষ করে আমাদের বিদেশি বন্ধুদেরও বিনিয়োগের ক্ষেত্রে কিংবা বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তারা ওই বিষয়টা জানতে চায় যে ইলেকশন কবে, হ্যাঁ, এবং এই গভর্নমেন্ট কতদিন থাকবে। সে অনুযায়ী তারা গভর্নমেন্টের সাথে কিংবা পরবর্তী গভর্নমেন্টের সাথে যেভাবে কাজ করবে, তারাও একটা রোডম্যাপ সেট করবে। এখন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, তিনি বরাবরই তার ভাষণে চমৎকারভাবে কথা বলেন। মানুষকে সবসময় আমি মনে করি যে কথা দিয়ে, তিনি বাক্য দিয়ে মানুষের মন জয় করেন। দেখবেন যে তিনি খুব বেশি ওই লিখিত ডকুমেন্টেড বক্তব্য পাঠ করেন না। তিনি পারিপার্শ্বিক বাস্তবতায় যেটা ধারণ করেন এবং তার যে জ্ঞান গরিমা, সেটা দিয়ে তিনি মানুষের বিভিন্ন মানে কথাবার্তা বা দাবি দেওয়ার বিষয়ে রেসপন্স করার চেষ্টা করেন। তিনি তার ভাষণে পরিষ্কারভাবেই দুটো বিষয়, এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে মানে দুটো ইঙ্গিত দিয়েছেন, বা দুই ধরনের না, ঠিক আমি বলবো যে দুইটা টাইমলাইন নিয়ে কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে, তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে বৃহত্তর জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ছাত্র জনতা এবং নাগরিকদের, সেখানে আপনারা যদি চান যে কিছু সংক্ষিপ্ত সংস্কার, নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে একটা নির্বাচন আপনারা চান, তাহলে সেটা আগামী বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের মধ্যে সম্ভব। আর যদি আরেকটু বিস্তৃত পরিসরে সংস্কার চান, তাহলে আরো মাস 6 সময় দরকার। তিনি কিন্তু বলেন নাই 26-এর শুরুর দিকে, তিনি বলছেন মাস 6 সময়। তার মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলেছিলেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে জুনের মধ্যে 2000, এই কথাটা নিয়ে আমি দেখেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টার চেয়ে তিনি বাড়িয়ে বলেছেন, বা বিষয়টা ওরকম না। প্রধান উপদেষ্টা কিন্তু এরকম বলেছেন যে তাও আমাদের দিকে বলটা ছেড়ে দিয়েছেন যে আপনারা কতখানি সংস্কার চান, আপনারা কি চান। এদিকেও কি আপনাদের একটু তাড়াহুড়ো মনে হচ্ছে? না, বিশেষ করে নির্বাচন সময় নিয়ে তাড়াহুড়ো না। আমার মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলেছেন নির্বাচন নিয়ে, এরপরে আমাদের এই বিষয়ে খুব বেশি বিতর্কের আসলে মানে সুযোগ তৈরি করা উচিত না। কারণ হচ্ছে এটা তো অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আপনার একটা ইলেকশন দেওয়ার জন্য
কিংবা ক্ষমতার পরিবর্তনের জন্য অস্থায়ীভাবে তাদেরকে দেওয়া হয়েছে সেটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বিপ্লবী সরকার, একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা বিশেষ পরিস্থিতিতে। কাজেই সেই ক্ষেত্রে তাদের তো অনেকগুলো কাজ করতে হবে। প্রথমত আমরা এখন কি বলছি যে এই যে যারা এই জনগণের শান্তিপূর্ণ গণ আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যারা এই গত 1.5 দশকে আপনার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, কয়েকশো মানুষকে গুম করেছে, দেশের 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, এই যে একটা দুর্বৃত্তদের দুষ্ট চক্র যারা পুরো রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলেছে একেবারে, কারণ একটা প্রতিষ্ঠান নাই যেখানে দলীয়করণ হয় নাই যেখানে আপনি আস্থা রাখতে পারেন। কাজে প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক করতে হবে, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। এই যে আসলে সব প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে, যে বাস্তবতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি সেটা তো একটু দীর্ঘ সময়, এবং যে যৌক্তিক সময়ের কথা বারবার রাজনৈতিক দলগুলো বলছে, সেই যৌক্তিক সময় আসলে কতখানি সময় সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে। কিন্তু ঠিক এই জায়গাটিতে ফয়েজ আহমদ একটু আপনার কাছে আসি। আমি একটু শেষ করে দিই আমার যে কথাটি, নাহলে আংশিক কথার ফুল মিনিং যায় না। আমরা বলছি যে আপনার এই আপনার সব সংস্কার তো সম্ভব না, তারপরে মৌলিক কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলগুলো নানান বাস্তবতায় করতে পারে না। সেইটা আমরা গত 5 দশকের রাজনৈতিক সরকারের চিত্রে আমরা দেখেছি, যেই জন্য আমরা যে রাজনৈতিক দলের নেতা হিসেবে, এই ছাত্র জনতার আন্দোলনের নেতা হিসেবে, কারণ এই আন্দোলন তো 2018 সালে আমরাই স্টার্ট করেছিলাম, সেখানে আমরা বলেছি যে মৌলিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না, এবং এই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচারের একটা পর্যায়ে যেতে হবে, পুরো বিচার শেষ করতে হয়তো 5-7 বছর 2-3 বছর লাগতে পারে, কিন্তু বিচারের একটা পর্যন্ত তো শেষ করতে হবে, তারপরে যদি নির্বাচন। এই বিচারের জায়গাটাতে আমি আসতে চাই নুরুল হক নূর, কিন্তু আমি একটু ফয়েজ আহমেদের কাছেও যেতে চাই। ফয়েজ আহমেদ, বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারা বলছে যে 4-5 মাসের বেশি সময় আসলে লাগার কথা নয় একটি জাতীয় নির্বাচন দিতে এই মুহূর্তে। আবার 2026 সালে নিয়ে যাওয়া নির্বাচনকে সেটিও তারা মেনে নেবে কিনা সেই নিয়েও আসলে প্রশ্ন আছে। তার মানে আসলে কি রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকে ঘিরে চাপে রাখার চেষ্টা করছে কি? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার, শুরুতে আপনাকে ধন্যবাদ, আমার সহ-আলোচক তাকেও ধন্যবাদ জানাই। উনি খুব সুনির্দিষ্টভাবে যে কয়েকটি কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, নির্বাচন সম্পর্কে যে ধারণা দিয়েছেন, আমি রোডম্যাপ বললাম না, যে ধারণা দিয়েছেন, তারপরে আসলে ওভাবে বিতর্কের আর কোনো সুযোগ নেই। আর আপনি রাজনৈতিক দলগুলি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখছে কিনা সেই প্রশ্নটা তুলেছেন। সরকারের দিক থেকে এটা নিয়ে কোনো আপত্তি নেই। রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডার সরকারকে প্রতিনিয়ত চাপে রাখুক, সরকার এই চাপকে পছন্দ করে। দেখুন, এই চাপ সহ্য করা যাবে না, চাপ নেওয়া যাবে না, বা চাপ দেওয়া যাবে না, এটা হাসিনা স্টাইল। কিন্তু আবার অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই আমরা বলতে শুনেছি সরকার যতদিন চাইবে, দুঃখিত, জনগণ যতদিন চাইবে সরকার ঠিক ততদিন আসলে ক্ষমতায় থাকবে, সেরকম কোনো প্রত্যাশা কি এখন আছে? এখন দেখুন, জনগণ যতদিন চাইবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ওরকম কোনো মেকানিজম নেই যে জনে জনে গিয়ে মতামত নেয়া। অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের পালস বোঝার মেকানিজম হচ্ছে ওনারা পলিটিক্যাল লিডার, অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার্স আছে, স্টুডেন্টসরা আছে, তারা, গণমাধ্যম আছে, সেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। আপনারা বিভিন্ন আলোচনা করছেন, সভা করছেন, টকশো করছেন, সেগুলির মধ্য দিয়ে জনগণের মতামতটা উঠে আসে, সিভিল সোসাইটির অপিনিয়নের মধ্য দিয়ে জনগণের মতামত উঠে আসে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে যতদিন চাইবে বলতেছে, এই যতদিন মানে তো শেষ নেই এমন কোনো সময় নয়। প্রধান উপদেষ্টা একটা সুস্পষ্ট ধারণা দিয়েছে, সেই ধারণা নিয়ে আপনি বলছেন যে কোনো কনফিউশন আছে কিনা, আমিও ওনার মতো কোনো কনফিউশন দেখছি না। উনি পরিষ্কার বলেছেন, যদি আপনারা শুধু নির্বাচন কেন্দ্রিক সামান্য কিছু সংস্কার চেয়ে নির্বাচন চান, তাহলে সেটা ডিসেম্বর 2025-এর মধ্যেই করা সম্ভব। আর যদি আপনারা মনে করেন যে না, সংস্কার একটু ভালো মাত্রায় সংস্কার হওয়া জরুরি, হওয়া প্রয়োজন, তাহলে প্রয়োজন আরো 6 মাস সময় লাগতে পারে। সেই তাড়াহুড়োটা কি আপনারা দেখছেন রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনকে ঘিরে? খুব স্বাভাবিক, আমরা দেখছি, মানুষও দেখছে, মানুষ বলছে। আপনার বক্তব্য কয়েকবার তাড়াহুড়ার কথাটা আসছে, এটা অস্বাভাবিক না। ওনারা রাজনীতি করেন তো আসলে জনগণের সেবা করার সুযোগ চান। এখন তো ওনারা চাইলে সরাসরি জনগণের সেবার সেই সুযোগটা পাচ্ছেন না, সেজন্য ওনাদের এই যে জনগণের সেবা করার যে তাগিদ, সেই তাগিদ থেকে নির্বাচনের একটা তাগিদ ওনারা অনুভব করতেই পারেন। এটা কোনো অস্বাভাবিক চাওয়া না, বা এটা অন্যায্য কোনো চাওয়া না। এটা নিয়ে সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বড় ধরনের ডিবেট আছে বলে আমি মনে করি না। সংস্কারের ইতিমধ্যে আপনি দেখেছেন যে সংস্কার যে কমিশনগুলি গঠিত হয়েছে, 15টা কমিশন, তার মধ্যে 6টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যেও যদি বলি 2টা কমিশন যেটা নির্বাচনের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত, সেটা নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনগুলির রিপোর্ট কিন্তু আসতে শুরু করেছে। কমিশনগুলির রিপোর্ট আসবে, আমরা ধরে নেই জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মোটামুটি
গুরুত্বপূর্ণ কমিশনগুলির প্রতিবেদন চলে আসবে, সেখানে ওনারা প্রস্তাবনা দিবেন। তার আলোকেই কিন্তু নির্বাচন কবে হতে পারে, কিভাবে হবে, সেই প্রক্রিয়াটা শুরু হবে। আপনি যদি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে যে ভাষণ দিয়েছেন, সেটির আগেও যদি আপনি ওনার যে ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছেন সেখানকার যদি কথা দেখেন, তাহলে উনি বলেছেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে, ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে বা তারা সে লক্ষ্যে কাজ করছে, একই সঙ্গে সমান্তরালভাবে সংস্কারের কাজে এগিয়ে যাবে। এখন আপনাকে ভাবতে হবে, আপনাকে দেখতে হবে যে এই সরকারটা, উনি যেটা বলছিলেন খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে এই সরকার কিন্তু এমন কোনো সরকার নয় যে এটা নির্বাচনকালীন সরকার, তা কিন্তু নয়। এই সরকারের মূল দায়িত্ব শুধু কিন্তু নির্বাচন দেয়াই নয়। এই সরকার যেই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে এসেছে, আপনারা দেখেছেন জুলাই আগস্টে কিভাবে নির্বিচারে শেখ হাসিনা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, বাড়িতে বাড়িতে পর্যন্ত হত্যা করেছে। সেই বিচারটা কিন্তু 1 নম্বর ম্যান্ডেট, আপনি আর যাই বলেন আর না বলেন, সেই বিচার না। আমি এখানে আপনাকে শেষ করে দেই, তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টা বিষয় সরকারের টপ ম্যান্ডেটের মধ্যে আছে। যে বিচারের কথা আপনি বলছেন, সেই বিচার নিঃসন্দেহে পুরো বাংলাদেশ আসলে দেখতে চায়, সেখানে পুরো বাংলাদেশ আবারও হয়তো এক জায়গাতেই দাঁড়াবে। নুরুল হক নূর, এই মুহূর্তে আসলে নির্বাচন নিয়ে যখনই আমরা আলোচনা করছি, সবচাইতে আলোচিত বিষয়বস্তু হয়তো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা। আপনি নিশ্চয়ই জানেন বদিউল আলম মজুমদার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। আবার কিছুক্ষণ আগে তিনি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য অনাকাঙ্ক্ষিত সেটিও বলেছেন। তাকে কি কোনোভাবে চাপ দেওয়া হয়েছে সে কারণে এই ধরনের বক্তব্য, নাকি আসলে কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ ঘোষণা করা হোক সেটিও আমরা চাইনি, সেটিও আমরা বলতে শুনেছি বারবার বড় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। আবার আওয়ামী লীগের সামনে নির্বাচনে অংশগ্রহণ করা সেটা অনেকটাই অনিশ্চিত, সেটি স্বাভাবিকভাবেও আমরা আসলে চিন্তা করে সেটাই বুঝতে পারছি কিরকম সমীকরণ হতে যাচ্ছে। তার মানে এখানে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করা বা অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ এই দেশে নির্বাচন করতে পারবে কি পারবে না, রাজনীতি করতে পারবে কি পারবে না, আমি মনে করি এই প্রশ্নটাই অবান্তর। কারণ আওয়ামী লীগ যেভাবে আপনার একটা হিংস্র, আপনার ইতিহাসের জঘন্যতম বর্বর গণহত্যা চালিয়েছে, এরপরে আওয়ামী লীগের নিয়ে আলোচনার কোনো আমাদের আসলে টেলিভিশন কিংবা এডিটোরিয়াল পত্রপত্রিকা লেখা এইটার আসলে বিষয় না। এখন তাদের বিষয় হচ্ছে ট্রায়ালে নেওয়া, তাদের এই যারা ঘৃণিত গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো এবং বাকি যারা এর সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করে। এইটাই হওয়া উচিত আমাদের আলোচনার বিষয়, যে আওয়ামী লীগের নেতারা এখনো ফাঁসিতে ঝুলছে না কেন, কিভাবে ওবায়দুল কাদের এই গণহত্যার অন অফ দ্য মাস্টারমাইন্ড 3.5 মাস দেশে থেকে সামরিক বাহিনীর গাড়ি পুলিশি প্রটোকলের দেশ থেকে পালিয়ে গেল। পরিষ্কার কথাই আমরা বলি যে এটা মনে করেন আমাদের কথা না, এইটা এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের কথা, গণ অভ্যুত্থানের অংশীজনদের কথা, যে গণহত্যাকারী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণতান্ত্রিক বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ রাখে না। প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছিল। মাঝখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হয়েছিল যে বিএনপির একটা বক্তব্যকে নিয়ে, যে এমনভাবে বক্তব্য আসছিল বিএনপি পার্টিগতভাবে বলেছিল হয়তো যে বিএনপি পার্টিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, কিংবা আমিও ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি না, আপনিও পারেন না। কিন্তু এই গণ অভ্যুত্থানে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জাতির যে স্পিরিট, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবেই বলছে যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর আলোকেই আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে। সেটি কি বলতে চাইছেন যে আসলে জনগণের পালস বুঝেই আপনারা সেই কথাটি বলছেন যে জনগণই চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক? জনগণ, আমরা রাজনৈতিক দলের স্বাভাবিকভাবে আমরা তো সমস্ত জনগণের প্রতিনিধিত্ব করি না, একটা পরিষদের প্রতিনিধিত্ব করি। আওয়ামী লীগ যখন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে তখন কিন্তু সব রাজনৈতিক দল সেটির বিপক্ষে ছিল, এখন কেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার সময় পক্ষে? আওয়ামী লীগ কোন প্রক্রিয়া কখন নিষিদ্ধ করেছিল? এই গণ অভ্যুত্থানের এই গণ আন্দোলনে দেখাতে চেয়েছিল তারা বিদেশিদেরকে, যে এখানে দেখো এই আন্দোলন চালাচ্ছে মৌলবাদীরা, জামাত, শিবির, বিএনপি, সন্ত্রাসীরা, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বার্ষিক মানবাধিকারের প্রতিবেদনে তারা বলেছে যে আওয়ামী লীগ তার প্রতিপক্ষকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরেছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তুলে ধরেছে, যেটা তারা বলেছিল। তো এই আন্দোলন বিএনপি জামাত করছে, এই ভায়োলেন্স বিএনপি জামাত করছে। এমনকি আমরাও এই যে 19 জুলাই রাতে গ্রেপ্তার হয়েছিলাম, আমাদের কিন্তু টর্চার করে এই স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল যে আমার সাথে বিএনপি চেয়ারম্যানের মিটিং হয়েছে নাশকতা করার জন্য, জামাতের আমিরের মিটিং হয়েছে এবং ওরা ফান্ড করেছে, আমি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ সহ এই প্লটগুলো করেছিলাম। না, মিটিং অবশ্যই হয়েছিল, কিন্তু মিটিং করা হয়েছিল দেশের মানুষকে মুক্ত করার জন্য, দেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য, কিভাবে এই জনগণের পাশে দাঁড়ানো যায় সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, যার ফলেই তো আজকের এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। সুতরাং এটা তো যৌক্তিক ছিল, কিন্তু সেখানে আমাদের সাথে যে অমানবিক আচরণ করেছে,
যে নির্দয় নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছে সেটার একটা বিচার হওয়া উচিত। সেইখানে আমরা বলছি যে আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগটা এখন বদিউল আলম মজুমদার অ্যাজ এ সিভিল সোসাইটির একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উনি হয়তো ওনার কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, প্রথম কথা উনি কোনো রাজনৈতিক দল কিংবা আন্দোলনকারী নেতৃবৃন্দের বড় কোনো স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেশন করে না, সে সিভিল সোসাইটির একটা সম্মানিত ব্যক্তি, দেশের বিভিন্ন কার্যক্রমের সাথে ইনভলভ আছে। আমি যেটা বলছি, হ্যাঁ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার কারণে ওনাকে কিছু দায়িত্ব দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে নির্বাচন বিষয়ে মতামত গ্যাদার করার জন্য। সেখানে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছে, তাই সেই জায়গাতে উনি বলেছে হ্যাঁ বর্তমান যে আইন সেই আইনে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটাও তো বর্তমান আইনে নাই, কিন্তু আইন তো হতে পারে, কিংবা আদালতে তো এই গণহত্যার বিচার চলছে, এখান থেকে তো রায় আসতে পারে, কিংবা এই যে বিশেষ আপনার ক্ষমতা আইন সহ বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন অনেক আইন আছে, এখন এই গণহত্যার বিচার চলছে। এই বিচারের যদি দৃশ্যমান, যেমন গুম কমিশন সরাসরি গুমে ভারত এবং শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে, তার মানে একটা সরকার প্রধান এবং পার্শ্ববর্তী দেশের সহায়তায় গুম করা হচ্ছে, এবং এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সাম্প্রতিক গণহত্যায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ষষ্ঠ মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। আমি বলছি এই ডকুমেন্টস গুলো যখন আসতেছে এর ভিত্তিতে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। ফয়েজ আহমদ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন নুরুল হক নূর, যে এই মুহূর্তে আপনি নিজেও বলছিলেন কিছুক্ষণ আগে, আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে 5ই অগস্টের সময় যে গণহত্যা আমরা দেখেছি, সেই বিচার আমাদের সবাই প্রত্যাশা করছি, পুরো বাংলাদেশ হয়তো সেই বিচারের দিকেই তাকিয়ে আছে, কিন্তু ওবায়দুল কাদেরের মতন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি আওয়ামী লীগের সময় খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং পুরো গণহত্যায় যদি আমি বলি সেখানেও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিঃসন্দেহে পালন করেছেন, তিনি কি করে 3.5 মাস পর চলে গেলেন? যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন তারা কেউ কিছু বুঝতে পারলেন না, তাদের চোখের সামনে দিয়ে চলে গেলেন। আচ্ছা দেখুন, এই বিষয়ে বলার আগে আমি একটু বলি যে জনাব বদিউল আলম মজুমদার, উনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান, উনি রংপুরে আজকে একটি প্রোগ্রামে কথা বলেছেন। সেখানে আমাদের সংবাদকর্মী ভাই বোনেরা প্রশ্ন করেছিলেন যে আপনারা যে সংস্কার প্রস্তাব নিয়ে আসছেন সেই সংস্কার প্রস্তাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এই ধরনের একটা প্রশ্ন। তার জবাবে উনি বলছেন আমাদের সংস্কার প্রস্তাবে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না, এই ধরনের কোনো প্রস্তাব থাকছে না। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন। এটার ইন্টারপ্রিটেশনটা এরকমটা অনেকটা এরকম হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, ওনারা এটা চান। উনি এটার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, এটা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো কারণ নেই। একটা বিষয় হচ্ছে এখানে পরিষ্কার, আওয়ামী লীগকে এদেশের মানুষ বহিষ্কার করেছে, এদেশের মানুষ আওয়ামী লীগকে অলরেডি তাদের মন থেকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন বাদ বাকিটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া, আদালতের মাধ্যমে হবে। আওয়ামী লীগের বিচার হওয়ার অনেক, বা এই আওয়ামী লীগের নেতৃত্বের বিচার হওয়ার অনেক কারণ আছে। গুম কমিশনের কথা ভাই বলছিলেন, গুম কমিশন একটা প্রতিবেদন দিয়েছে, যেটা হচ্ছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনের মাত্র একটি অংশের প্রথম অংশ দিয়েছে। এই প্রথম অংশেরও যেই অংশটুকু ইতিমধ্যে গণমাধ্যমে আলোচনা এসেছে, সেটা হচ্ছে প্রথম অংশের 1 ফোঁটা মাত্র। এর পুরোটা নানান কারণেই, বিচারিক ব্যবস্থার কারণে, অপরাধীদের সাজা নিশ্চিত করা, ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা, আলামত বিনষ্ট থেকে ঠেকানো, এই সমস্ত কারণে পুরোটা এখনো প্রকাশ করা যায়নি। যতটুকু প্রকাশ করা হয়েছে সেই চিত্রটা কতটা ভয়াবহ সেটা মানে বিস্ময়কর, যে একটি দল 15 বছর ধরে ক্ষমতায় থেকে কি নির্মম অত্যাচার মানুষের উপর করেছে। গুমের এমন এমন ঘটনা এমন প্রক্রিয়ায় ঘটেছে, আপনাকে আমি এতটুকু শুধু বলতে পারি যে অনেক আইন হয়েছে এখানে, যে আইন করার সময় সে সময় কখনো এরকম অপরাধ সংগঠিত হতে পারে এটা চিন্তাও করা হয়নি। সেই এরকম অপরাধের, জঘন্যতম অপরাধের সাজা পর্যন্ত অনেক আইনে নেই। তবে এটা নিশ্চিত যে আন্তর্জাতিক আইন এবং সার্বিকভাবে যে সমস্ত আইনি সমর্থন, সহায়তা আমাদের অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, এসবের মধ্য দিয়ে এই বিচারগুলি নিশ্চিত করতে হবে। আবার যারা এই জঘন্যতম ঘটনা ঘটাতে সাহায্য করেছেন তারা 3.5 মাস এই নতুন বাংলাদেশে থেকে তারপরে খুব সহজভাবে পালিয়ে গেলেন, সেটিও তো আসলে জবাবদিহিতার আওতায় আসা প্রয়োজন। পালিয়ে গেছেন আপনারা বলছেন, এটা সরকারের এন্ড থেকে যদি বলেন, সরকারও বিষয়টা তদন্ত করছে, দেখছে। যদি পালিয়ে গেছেন এটা সুনিশ্চিত করে তার অবস্থান কেউ বলতে পারেননি, পালিয়ে গেছেন এটা বলা হচ্ছে। সেই সক্ষমতা এখনো তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের কারণে? অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়ে প্রচুর প্রশ্ন তোলার সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। তদন্ত কারা করে? তদন্ত কিন্তু আপনি তদন্ত করব না, তদন্ত আমার এই পুলিশকে দিয়ে করতে হয়। কোন পুলিশ? নতুন পুলিশ কিন্তু বাংলাদেশে আসেনি, এগুলি আমাদের ভুলে গেলে চলবে না। পালিয়ে যাওয়ার অনেক কথা হয়। 3 দিন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পরেও আসলে আপনাদের আমি বললাম ইমিগ্রেশন ক্রস করেছে, এটা আপনি বলছেন।
এটা একটা দাবি হচ্ছে, সরকার এটা তদন্ত করছে, দেখবে যদি কেউ দায়ী থাকে। মানে এমন কোনো কারণ নেই যে কোনো অনিয়ম ঘটতে পারতেছে না, সবকিছু ঠিকঠাক নিয়মে চলবে। আমরা এই নিয়মে যাওয়ার লড়াইটার মধ্যেই কিন্তু আছি। সুতরাং যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, উনি যদি পালিয়ে যান, পালিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কারা সহযোগিতা করেছে সেটা যদি চিহ্নিত করা যায়, অবশ্যই আইন অনুযায়ী সেটা ব্যবস্থা নেওয়া হবে। জি, আবার আসলে নির্বাচন নিয়ে যখনই কথা উঠছে, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেই শিক্ষার্থীদের তাদেরকে রাজনৈতিক দল গঠনের ঘোষণা এসছে, তাদের সেই রাজনৈতিক দল ভোটের মাঠে প্রস্তুত না হওয়া পর্যন্ত নির্বাচনকে বিলম্বিত করা হবে, এমন একটি আলোচনাও আছে। সেটি কতখানি সঠিক? আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেডএসআরএম দেশ সাম্প্রতিক দেখছেন। নুরুল হক নূর, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসছে সেটি প্রস্তুত না হওয়া পর্যন্ত ভোট বিলম্বিত হবে, এই আলোচনা কতখানি সঠিক? এটা সরকার বলতে পারবে, আর সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র প্রেস সহকারী সে হয়তো কিছুটা বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে এই সরকারের মধ্যে ধরেন ব্যক্তিগতভাবে তো অনেকের অনেক ধরনের চিন্তা থাকে, কিন্তু ওভারঅল সরকারের মধ্যে এরকম চিন্তা বোধহয় নাই। কারণ হচ্ছে যে প্রফেসর ইউনূসের মতো এরকমের বয়সের শেষ প্রান্তে আসা একজন লোক, তিনি তো কখনোই এই সমস্ত দল টল গঠন করবেন তারপরে তিনি আবার রাজনীতি করবেন, আমার মনে হয় যে এটা পাগলেও বিশ্বাস করবে না এবং ধারণাও করবে না। কারণ ওনার যে লেভেল এবং ওনার যে সম্মান এবং মর্যাদার আসন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে আগেই অনেক উপরে চলে গেছেন। দ্বিতীয়ত 2006 সালে 111-এর সময় কিন্তু ওনাকে চিফ করার জন্য সে সময় মোটামুটি অনেকেরই সমর্থন ছিল, বাট সে রিফিউজ করেছিল। ব্যক্তিগতভাবে যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে ইউনূস স্যার, তার এরকম কোনো চিন্তা ভাবনা এবং তার টিমেরও অনেকে, ধরেন এখানে আসিফ নজরুল সাহেব কিংবা অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বর্তমানে কিন্তু পূর্বেও সমাজে একটা অনন্য উচ্চতায় গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ছিল। উপদেষ্টা হিসেবে তাদের কর্মকাণ্ড নিয়ে অনেক সমালোচনাও দেখতে পাচ্ছি। এখানে আপনার সাথে আমি একমত যে বিশেষ করে এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এই সরকারে খুব বেশি দক্ষ এবং সাহসী লোক নাই। যারা আছে এরা মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা লোক, অনেকে বয়সের ভারে মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা, অনেকের হচ্ছে যে এই পরিস্থিতিতে যেই ভূমিকাটা শক্ত ভূমিকাটা রাখা দরকার, অনেকের পেশাগত কাজে সেই অভিজ্ঞতা কখনো তার হয় নাই। দ্বিতীয়ত ওই যে বলছেন চাপের কারণে অনেকে ভয় পাচ্ছে, কিন্তু এখানে চাপে ভয় পেলে চলবে না। যেভাবে আমাদের চিফ অ্যাডভাইজার ভারতের মতো রাষ্ট্রকে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, এদিকে 7 সিস্টার্স থেকে মিয়ানমার স্থিতিশীল থাকবে না, এরকম হ্যাডাম নিয়ে বলতে হবে, শক্তভাবে ডিফেন্স করতে হবে। এবং এই যে ভারতের প্রোপাগান্ডা এবং অপপ্রচার যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে তিনি যে একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন, সব রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ করেছেন, এটা প্রধান উপদেষ্টা করেছেন। তাহলে এখন ধরেন এই যে আওয়ামী লীগের ওবায়দুল কাদেররা 3.5 মাসে দেশ থেকে পালায়, আরাফাত পালিয়ে গেল, আপনার এই হাসান মাহমুদ পালিয়ে গেল, এরকমের আওয়ামী লীগের অন্তত গত 4 মাসে 400 প্রথম সারির নেতারা পালিয়ে গেছে। এই ব্যর্থতা কি ইউনূস সাহেবের, নাকি আইন উপদেষ্টার, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টার? আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্ঘাত এই ব্যর্থতা তার। এখন আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একটা গ্রুপ ব্যাপক ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে যে তিনি রয়ের খপ্পরে পড়ছেন, রয়ের লোক। এটা হচ্ছে একটা বেস্টেড গ্রুপ যারা আসিফ নজরুলকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারছে না। কারণ আসিফ নজরুলের কাছে এখন 2টা মিনিস্ট্রির দায়িত্ব সরকার দিয়েছে, এর আগে 3টা ছিলেন। তারা অনেকে সুপারিশ পাঠায় পছন্দের লোককে নিয়োগের জন্য, ডিজি, ডিডি, পরিচালক, অমুক তমক, এই সমস্ত জায়গায় পারছেন না। এখন তাহলে এই সরকারের যেহেতু সবচেয়ে, আমি মনে করি যে প্রফেসর ইউনূস স্যারের পরে যে কয়েকজন ব্যক্তি আবার একটু ট্রাস্টেড, মানুষের কাছে গ্রহণযোগ্য, একটু ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তার মধ্যে আসিফ নজরুল অন অফ দেম। সুতরাং তাকে ঘায়েল করো, দুর্বল করো, তারপরে ওই যে সরকারকেও ট্যাগ দাও যে না সরকারও এই এটা করতেছে। কিছু উপদেষ্টার, হ্যাঁ স্বাস্থ্য উপদেষ্টার আমি উইথ ডিউ রেসপেক্ট বলি যে তিনি একজন নারী উদ্যোক্তা এবং বলা চলে প্রধান উপদেষ্টার গ্রামীণ ব্যাংকের শুরু থেকে তার সাথে ছিলেন, কিন্তু তার বয়সের কারণে বা এই বর্তমান কারণে এই সময় যে পদক্ষেপটা নেওয়া দরকার, আমরা কিন্তু তার কাছে সেই পদক্ষেপটা দেখতে পাই। আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কি? আমরা তো প্রতিনিয়ত উপযাজক হয়ে অনেকে বলছি যে আপনি কেন এই অভ্যুত্থানের পরে ছাত্ররা চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়াবে, কেন জুলাই ফাউন্ডেশনে এখনো সহযোগিতা পায় না। জুলাই ফাউন্ডেশন করেছেন ইউনূস স্যার, সেখানে আপনার সম্ভবত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা ট্রান্সফার করেছেন, আরও বিভিন্ন সংগঠন দিয়েছে, অথচ এখন পর্যন্ত এই জুলাই ফাউন্ডেশন থেকে
খুব বেশি মানুষকে সহযোগিতা করেনি। এই নামে মাত্র 1 লাখ টাকা দিয়েছে। 1 লাখ টাকা তো ভাই ব্যক্তি পর্যায় থেকে অনেকে দিয়েছে। সরকারের ধরুন পিকে হালদারের মতো একজন লোক 10,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেল। সালমান এফ রহমান তারা ঢাকায় 40,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেল। আর এই গণ অভ্যুত্থানে এই প্রায় 1600-1700 মানুষ শহীদ হয়েছে, আমরা দিলাম 2000, এবং আরো আনুষঙ্গিক মিলে আহত মোটামুটি গুরুতর মিলে আরো আছে 20 থেকে 25,000। 20 থেকে 25,000 মানুষকে 1 কোটি টাকা করে দিলে কয় টাকা লাগে? এইটা তো রাষ্ট্রের কাছে কিচ্ছু না। এখন কথা হচ্ছে এই মিসম্যানেজমেন্টটা কি হচ্ছে, এইটার জন্য যদি আমরা ইউনূস স্যারকে ধরি যে ইউনূস সাহেব চিকিৎসা করাচ্ছেন, এ তো আমাদের মানে ভুল পদক্ষেপ হবে, এটা তো আমাদের মূর্খতা হবে। চেক এন্ড ব্যালেন্স তো আসলে থাকতে হবে, যে চেক এন্ড ব্যালেন্স হয়তো দীর্ঘ 16-17 বছর ধরে আমরা দেখি। আমি এখানে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে দুঃখজনক আমরা একটা ম্যারাডোনা পেয়েছি, আমরা একটা মেসি পেয়েছি, কিন্তু তাদের সাথে যে খেলোয়াড় টিম এর সাথে দৌড়াইতেই পারে না, পা মিলানো তো পরের কথা, তার সাথে দৌড়াইতেই পারতেছে না। তো এই জন্য আমরা বলছিলাম যে এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ যদি থাকে ইউনূস সাহেবের একটা বদনাম হবে। তার জন্য আমরা বলছিলাম যে যে এইটা তো ভাই একমত হয়েছেন যে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা সরকার গঠিত হয়েছে, অনেকগুলো ক্রাইসিস দেশি বিদেশি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের মতো এই যে পতিত স্বৈরাচার, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দল ছিল না, এর সাথে ব্যবসায়ী শ্রেণীর একটা অংশ ছিল, সাংবাদিকদের একটা অংশ ছিল, আমলাদের একটা অংশ ছিল, এবং সবচেয়ে বড় ব্যাকআপ ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমি একটু শেষ করি যে তাদের পুনর্বাসনের জন্য সবাই কিন্তু আবার একটা তৎপরতা চালাচ্ছে। কাজী এইখানে যদি রাজনৈতিক দলকে যদি ডিভিশন করে ফেলে, এখন যেটা দেখতে পাচ্ছি যে সরকারের সাথে কিছু রাজনৈতিক দল, সেই জাতীয় ঐক্য আমাদের তো তৈরি হয়েছিল, সেই জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে যদি একটা জাতীয় ঐক্যের সরকার হতো যেখানে আন্দোলনকারী অংশীজনদের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে এই সরকারের এই দুরবস্থা তৈরি হতো না। আমি ফয়েজ আহমদ আপনার কাছে আসতে চাই, অনেক সমালোচনা আছে এবং সেটি এখন করার আসলে সুযোগও আছে। এই চেক এন্ড ব্যালেন্স কিংবা এই জবাবদিহিতার জায়গাগুলো দীর্ঘ 16-17 বছর ধরে আমরা দেখিনি, কিন্তু এই যে আসলে একটি কথা বলছিলেন নুরুল হক নূর, এই সরকারের অনেক রকমের বদনাম শুরু হয়েছে, এই বদনাম থেকে বাঁচতে কি তাহলে আসলে এই সরকারও একটু তাড়াতাড়ি নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে চায়? এই আলোচনাগুলি করা যেতে পারে। আপনি অনেক রকম আলোচনা হতে পারে যে সরকার যদি নির্বাচন দিতে চাইলে, তাহলে যদি বলা হয় বদনাম থেকে বাঁচার জন্য কিনা, তাহলে আবার নির্বাচন না দিতে চাইলে বলা হচ্ছে নির্বাচন দিতে চায় না। আবার আপনি আরেকটা প্রশ্ন তুলেছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে, সেই রাজনৈতিক দল গঠন এবং তারা প্রস্তুত হবে সেই জন্য সেই পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে কিনা। আলোচনাগুলি সুন্দর, আসলে এটাই এখন এই যে গণতন্ত্রটা, এই আলোচনার গণতন্ত্র, এটা কতটা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমার একার পক্ষে বলা সম্ভব না। এটা একটা কালেকটিভ জায়গা, অনেকগুলি জায়গায় অনেকগুলি বিষয় আছে। তবে উনি যেটা বলছেন যে প্রফেসর ইউনূস, একটা বিষয়ে নির্দেশনা পরিষ্কার, আমাদের কোনো কিছু গোপন করার নেই, আমাদের কোনো কিছু বাড়িয়ে বলার নেই। আপনি দেখেন, যদি আমাদের ইকোনমির কথা বলি, মানে এক্সাম্পল হিসেবে যদি বলি, আগস্ট মাসেও জুলাই মাসেও আমাদের সূচক সবকিছু অনেক হাই ছিল, পরে প্রকৃত অবস্থা দেখতে গিয়ে দেখা গেল আসলে কিছু নেই। তো এই সরকার সেই সূচক হাই, আমার টিআরপি বাড়ানোর কোনো দরকার নেই সরকারের। এই সরকার মনেই করে যে যতটুকু সাফল্য আসবে ততটুকু সাফল্য, ব্যর্থতা হলে ব্যর্থতা মেনে নিতে হবে। কারণ সরকারের মধ্যে কেউই মনে হয় চিন্তা করছে না তারা নির্বাচন করবে আবার ক্ষমতায় আসবে। যখন কেউ নির্বাচন করবে আবার ক্ষমতায় আসতে চায়, তার মধ্যে নানান ধরনের ব্যাপার থাকে। কিন্তু ফয়েজ আহমদ, যেই শক্ত হাত আসলে উপদেষ্টাদের কাজ করবার কথা ছিল, যেভাবে আসলে যে অবস্থায় আমরা বাংলাদেশকে পেয়েছি, সেই বাস্তবতায় উপদেষ্টাগণ কি সেই শক্তভাবে বাংলাদেশের হাল ধরতে পেরেছেন? দেখুন, আমি তো বলবো যে হ্যাঁ, যতটুকু সম্ভব ওনারা করেছেন, তবে মানুষের প্রত্যাশা বোধহয় পাশে বলছিলেন যে পারেন নাই অনেকটাই। সেটা আমার কাছে এটা একটা মাজা ভাঙা কোমর ভাঙা উপদেষ্টা পরিষদ না আছে, মেরুদণ্ডের জোর না পারছে জোর দিয়ে কিছু পেরেছেন বলছি না, আমি বলছি যতটুকু সম্ভব পেরেছেন, কিন্তু আমাদের জনপ্রত্যাশা সেটা আপনাকে বিবেচনা করতে হবে। 15 বছর 16 বছর মানুষের কোনো ন্যূনতম প্রত্যাশার কথা কোনো প্ল্যাটফর্মে কেউ বলতে পারেনি, বলার কোনো উপায় ছিল না। এখন মানুষ যে যার জায়গা থেকে সকল অভাব অভিযোগ, আমাদের কাছে ব্যক্তিগত পরিসরে পর্যন্ত নানান অভাব অভিযোগ নিয়ে মানুষ আসছে। মানুষ, রাস্তার মানুষ পর্যন্ত বলছে যে আমি প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করতে চাই। সেটা কি শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থা আছে? এটা দেখুন, আমাদের কাছে সিস্টেমে আসলে একটা না একটা আইকনিক ফিগার তো থাকে। আপনি যদি জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা বলেন, সেখানে তো শুধু আবু সাঈদই শহীদ হয়নি, মুগ্ধই শহীদ হয়নি, কিন্তু কিছু আইকনিক ফিগার থাকে। যদি আপনি 2018 সালের কোটা আন্দোলনের কথা বলেন, সেখানে শুধু নুরুল হক নুরি কিন্তু আন্দোলন করেনি, কিছু আইকনিক ফিগার থাকে। আপনি কোটা আন্দোলন নিয়ে কথা বললে এখনো একটা ফেজ যদি বেশি উঠে, এই ফেজটা বেশি উঠবে, এটা একটা ফ্যাক্ট। সো আপনি মানুষ বলার সময় বলছে ইউনূস সরকার, বলছে না।
সো এটা হচ্ছে আইকনিক জায়গা, মানুষ মনে করে ওইটা আমার আস্থার জায়গা পরিণত হয়েছে, আমার ভরসার জায়গা পরিণত হয়েছে, মানুষ আস্থা রাখতে পারছে। যেমন দেখুন নির্বাচনের মতো একটা বিষয়, ওনারা রাজনৈতিক দল, ওনারা নির্বাচন চাইবেন, ওনাদের সন্দেহ থাকবে যে আসলেই কি এটা হচ্ছে কিনা, যে অন্য কারো রাজনৈতিক শক্তি দাঁড়াবে তারপর নির্বাচন, সেই জায়গাও কিন্তু উনি সন্দেহ রাখছেন না, উনি কিন্তু ওই মানুষটার উপরে পূর্ণ আস্থা রাখতে পারছেন। এটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা গত 4 মাসে সরকার তৈরি করতে পেরেছে। নানাভাবে আসলে বাংলাদেশে অনেক ধরনের কার্ড খেলা হচ্ছে, বিশেষ করে যদি আমরা পার্শ্ববর্তী দেশের কথা বলি, তারা আসলে যেভাবে বাংলাদেশকে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে কিংবা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, সেটি বাংলাদেশ কিন্তু দারুণভাবে ট্যাকেল দিয়েছে, সেটি আমরা বলতেই পারি, সেই সুযোগ আমাদের আছে। কিন্তু এরপরেও আসলে আমি একটু বলতে চাই, নুরুল হক, আপনি কি মনে করছেন আওয়ামী লীগ এবং তার দোসররা সবাই বাংলাদেশ থেকে চলে গিয়েছে, নাকি সামনে নির্বাচনে তাদের একটি বড় প্রভাব আবারও আমরা দেখতে পারি? সেই আশঙ্কাও তো এখনো অনেকখানি আছে। আমি এই প্রশ্ন রেখে আরো একটি বিরতিতে যেতে চাই, দেশ সাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, নুরুল হক নূর। আমরা বারবার নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং আমরা নির্বাচন নিয়ে যখনই আলোচনা করব, প্রশাসনের অধীনে আসলে নির্বাচন হয় এবং আমরা প্রত্যেকেই বারবার এটিও বলার চেষ্টা করছি প্রশাসনে এখনো যথেষ্ট আওয়ামী মনা লোকজন রয়ে গিয়েছে এবং সেখান থেকে তাদেরকে আসলে সেই দলীয়করণ থেকে আমরা বের করতে পারিনি। তার মানে কি আগামী যে নির্বাচন আমরা দেখতে যাচ্ছি, সেই নির্বাচনে আমাদের যতই প্রত্যাশা থাকুক, সেই নির্বাচনে আওয়ামী লীগ দোসররা কোনো না কোনোভাবে অস্থিরতা তৈরি করার এক ধরনের সুযোগ পাবে কিনা? এই জন্য মানে আমরা বলছিলাম যে আমরা যে একটা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন, তার জন্য নির্বাচনী ব্যবস্থাটাকে না, রাষ্ট্র ব্যবস্থাটাকে তো ধ্বংস করে ফেলেছে। তাহলে এটাকে ন্যূনতম গড়তে হবে, তো তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। তো এই জন্য আমরা বলছি এই যে সময়টা প্রয়োজন, সে একটা ভোটার লিস্ট করতে হবে, আসন পুনর্বিন্যাস করতে হবে, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এইটা ঠিক করতে হবে, দেন একটা ইলেকশনের দিকে যেতে হবে। তো এই জন্য স্বাভাবিকভাবে এটার জন্য কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় প্রয়োজন। সে যদি আরও কম সময়ে করতে পারে এটা তো ওয়েলকাম। কিন্তু আমরা যদি রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের জন্য এখনই যদি ফোকাসটা ওইখানে দিয়ে দেয়, তাহলে এই যে লুটপাটকারী, গণহত্যাকারী, এদের বিচার, দেশের টাকা ফিরিয়ে আনা, এগুলো কিন্তু আপনার চাপা পড়ে যাবে। প্লাস হচ্ছে আপনি যেটা বলছেন, এই যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল এবং তার সাথে এই যে একটা বেনিফিশিয়ারি গ্রুপ 15 বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা কিন্তু অধিকাংশই দেশে আছে, চুপচাপ আছে। সুতরাং তারা কিন্তু সুযোগ পেলেই কিন্তু অস্থিরতা তৈরি করবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। সেটা এই সরকারের জন্য যেমন বিপজ্জনক হবে, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তাদের জন্য বিপজ্জনক হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর আপনার খেলাটা খেলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, নানানভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা, বিশ্বের কাছে নেগেটিভভাবে করা। এমনকি আপনারা দেখেছেন যে যেমন খুশি তেমন সাজো একটা মাদ্রাসার ছবি, সেটা আইএসের বলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল এবং প্রধানমন্ত্রী ছেলে, সেও কিন্তু প্রচার করছে। সো সেই ক্ষেত্রে এই যদি ইলেকশনের জন্য এই প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করতে না পারি, দ্রুত একটা ইলেকশনের দিকে চলে যায় এবং দেশকে শুধুমাত্র ভোট এবং নির্বাচন দিয়ে এই দেশের মানুষ। আমি একটু আরেকটু সংযুক্ত প্রশ্ন করতে চাই। আপনি নির্বাচনের কথা বলছেন এবং পুরো বাংলাদেশ হয়তো একটি রাজনৈতিক দলের দিকেই তাকিয়ে আছে, শেষ পর্যন্ত দেশের হাল আসলে রাজনৈতিক দলের হাতেই যায়। কিন্তু দীর্ঘদিন আসলে আমরা একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে নির্বাচন হয়, অর্থাৎ জনগণের বেছে নেওয়ার সুযোগ বলতে আসলে আমরা যা বুঝি, বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেটি দেখিনি আমরা। আমি, তুমি বা আমি এবং ডামি নির্বাচনই দেখে বড় হয়েছে বা অভ্যস্ত হয়েছে এবং একটি পুরো জেনারেশন তারা ভোটাধিকার প্রয়োগও করতে পারেনি। সামনে নির্বাচনে, সাধারণত বাংলাদেশের নির্বাচনে ভোট নিয়ে যখনই আমরা আলোচনা করি, মূলত বড় দুটি রাজনৈতিক দল মাঝেই আসলে আমরা সেই সমীকরণটি বুঝবার চেষ্টা করি, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ যেহেতু অনুপস্থিত, বড় রাজনৈতিক দল তার মানে একটিই থাকছে। এখানে আপনাদের এই অভ্যুত্থানের পরে যদি আপনাদের চিন্তা ওইখানে সীমাবদ্ধ থাকে, তাহলে আমার বলতে হবে যে আপনারা অ্যানালগ যুগে আছেন। আপনি 2019 সালের ডাকসু নির্বাচন তো ফলো করেছেন, যে ছাত্র অধিকার পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ছাত্রলীগ ক্ষমতাসীন দল, ছাত্র দল, সমস্ত বড় বড় সংগঠনকে পেছনে ফেলে কিন্তু ডাকসুর বিপি পদে জয়লাভ করেছিলাম। এই আগামীতে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা জানুয়ারির আপনার শেষের দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। দেখেন সেখানে কারা জয়লাভ করে। বিশ্ববিদ্যালয়ের ম্যাচিউর ছাত্ররা, শিক্ষিত ছাত্ররা তাদের ম্যান্ডেট দিচ্ছে। এটা কিন্তু পুরো সোসাইটি এটা দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি সেটাকে কিংস পার্টি বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেন না। এখন আপনি যে কথাটি আগে বলছিলেন, তাহলে ওইখানে একটু বলতে হচ্ছে, আমি একটু শেষ করি তাহলে। যেটা হচ্ছে নির্বাচনে আপনারা যেটা ভাবছেন, এই অভ্যুত্থানের পরে কিন্তু মানুষের মনোজগৎ, চিন্তার জগতে একটা বড় পরিবর্তন এসেছে। কারণ এই অভ্যুত্থানের পূর্বে একটা ঘোষণা ছিল যে এই আপনার ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মানুষ এখন
নতুন সংবিধানের কথা বলছে, নতুন আইনের কথা বলছে, নতুন প্রশাসনের কথা বলছে, নতুন ব্যবস্থার কথা বলছে, তাহলে এর জন্য তো নতুন নেতৃত্বের প্রয়োজন হবে, এর জন্য তো নতুন রাজনীতির প্রয়োজন হবে। ধরেন আমরা একটা ইয়ংদের দল এই বছর রেজিস্ট্রেশন পেয়েছি, আবার ছাত্রদের কথাটি আপনি যেটি বলছিলেন যে ছাত্ররা একটা দল করতে চাচ্ছে, তো এখন স্বাভাবিকভাবেই ছাত্রদের আমাদের অনেক সহকর্মী যারা একসাথে কাজ করেছি, আবার এখন তারা একটা বড় মুভমেন্টের পরিচিত মুখ হওয়ায় তাদের সাথে আরো অনেকের কানেক্টিভিটি আছে, তারা একটা নতুন দল করতে চাচ্ছে। সেখানে অনেকে বলছে যে কিংস পার্টি হতে যাচ্ছে, বিকজ সরকারি সুযোগ সুবিধা ভোগ করে এবং সরকারের থেকে একটা পার্টি করা। ইতিহাস বলে আমাদের দেশে আপনার এই কিংস পার্টি এই বাংলাদেশের 50 বছরে যারাই করেছে তারা ইতিহাসের আস্তকুরে নিক্ষিপ্ত হয়েছে, কোনো কিংস পার্টি সফল হয়নি। এখন আমি আমাদের ছাত্র তরুণ বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো যে তারা যদি প্রকৃত অর্থে কেউ বা কোনো গ্রুপ এবং তারা যদি রাজনৈতিক দল করতে চায়, তাদের উচিত হবে সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আমরা যেভাবে রাজনীতি করছি, বিএনপি জামাত যেভাবে রাজনীতি করছে ওইভাবে রাজনৈতিক এন্টিটি হিসেবে স্বতন্ত্রভাবে কাজ করা। সরকারের যদি লিয়াজু রাখে কিংবা সরকারের প্রতিষ্ঠানের যদি দায়িত্ব পালন করে আবার এখানেও যদি রাজনৈতিক তৎপরতা চালায়, এইটাকে কিন্তু কিংস পার্টি বলবে। সেক্ষেত্রে আমি একটু শেষ করি, সেটাতে তারা সফল হবে না। আর আমি মনে করি বাংলাদেশে এখন অন্তত আরো 5-7টা নতুন নতুন দল হওয়া উচিত। সেই ক্ষেত্রে আগামীতে আপনি যেটা বলছেন এই বড় দলের এই রাজনৈতিক স্টাইল যে একবার আওয়ামী লীগ একবার বিএনপি, আগামী নির্বাচনের বিপরীত চিত্র হতে পারে। মানুষ নতুনদেরকেও গ্রহণ করতে পারে। যে রাজনৈতিক বাস্তবতায় আমরা আছি এবং যে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি, দীর্ঘদিন ভারতের এক ধরনের বড় আমরা দেখেছি আমাদের নির্বাচনের প্রভাব ছিল, এবারে নির্বাচনে সেই প্রভাব কতখানি থাকবে, একটু ছোট করে উত্তর চাই। আমি একদম ছোট করে আপনাকে বলছি। আমি জনাব তারেক রহমান গত 5 তারিখের পর থেকে যে বক্তব্যগুলি দিচ্ছেন, আপনি যদি সেই বক্তব্যগুলি লক্ষ্য করেন, ওনার একাধিক বক্তব্য এসেছে যে আমরা কিন্তু ক্ষমতায় চলে যাইনি বা আমরাই ক্ষমতায় যাচ্ছি এটা নিশ্চিত নয়, আমরা এখনো বিরোধী দল এবং আগামী নির্বাচন সহজ কোনো নির্বাচন হবে না। এটা আমি জনাব তারেক রহমানের বক্তব্য থেকে বলছি। সুতরাং ওই যে রাজনৈতিক চিন্তা যে একটি বড় দলই, বিএনপিও সেটা এভাবে চিন্তা করছে না, তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে। 1, 2 হচ্ছে আমরা এতটুকু বলতে পারি সরকারের দিক থেকে, সরকারের নির্বাচন কেন্দ্রিক যদি শুধু আন্তরিকতার কথা বলেন, এই সরকার এমন একটি নির্বাচন দিতে চায় যেটা বাংলাদেশের ভবিষ্যৎ যে কোনো নির্বাচনের জন্য একটা মডেল হতে পারে। জি, আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। ফয়েজ আহমদ, নুরুল হক নূর, ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিককে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।